আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। মনে হয় এই মরশুমের প্রথম বৃষ্টিটা আজই ঝমঝমিয়ে নামবে। বৌঠান গিয়েছে তার দাদার বাড়িতে। তার দাদার শরীর অসুস্থ। সেই দাদাকে দেখতেই ও ওখানে গিয়েছে। আজ 3 দিন হলো। কবে ফিরবে জানা নেই। বাইরে মেঘের ঘনঘটা আর ঘরের ভেতর এই স্তব্ধতা যেন এক অদ্ভুত গুমোট আবহাওয়া তৈরি করেছে। তবে পুঁটিরাম বাড়িতে রয়েছে। সেই আমাদের যাবতীয় দেখাশোনা সব কিছু করছে। ব্যোমকেশ একটা ক্রাইম থ্রিলার পড়ছিল, বিদেশি বই। এবছর বইমেলা থেকে এসে কিনেছে এটা। আর আমি মন দিয়েছিলাম আমার একটু উপন্যাসের কাজে। এখন আষাঢ় মাসের শুরু। উপন্যাসটা ছাপবে শ্রাবণের মাঝামাঝি সময়ে। বেশ বড় একটা বিষয়। সেটাকে সাজিয়ে লিখতে বেশ মানসিক পরিশ্রম হচ্ছে। সকাল থেকে এইবার 3য় কাপ চা শেষ করে আমরা যে যার কাজে মন দিয়েছিলাম। তখন বাজে বেলা প্রায় 10টা। জলখাবার খাওয়ার সময় হয়েছে। একটু আগেই পুঁটিরাম জলখাবারের ফরমাশ নিয়ে গেল। লুচি আর সাদা আলুর তরকারি, সঙ্গে বেগুন ভাজা। লুচির গন্ধে মনটা একটু চনমনে হওয়ার কথা ছিল, কিন্তু বাইরের আকাশের ছাই রঙা বিষণ্ণতা আমাদের দুজনকে গ্রাস করে রেখেছে। এমন সময় হঠাৎ আমাদের বসার ঘরের টেলিফোনটা বেজে উঠল। দেখলাম ব্যোমকেশ এখনও ক্রাইম থ্রিলারের ওই বইটা থেকে মুখ সরায়নি। ব্যোমকেশের এই নির্লিপ্ততা দেখে মাঝে মাঝে অবাক হই আমি। পৃথিবীর সমস্ত উত্তেজনা যেন ওর বইয়ের পাতায় বন্দী। অতএব এটা তার অব্যক্ত নির্দেশ, আমাকেই উঠে গিয়ে টেলিফোনটা রিসিভ করতে হবে। সেই মতো আমি আমার লেখার কাজ বন্ধ করে উঠে গিয়ে টেলিফোনটা তুললাম। হ্যালো, কে বলছেন? আপনি কি ব্যোমকেশবাবু বলছেন? না, আমি ওর সহকারী অজিত বলছি। আপনার কি ব্যোমকেশকে দরকার? আগে হ্যাঁ, ব্যোমকেশবাবুকে ফোনটা দিলে খুব ভালো হয়। ওপাশের ভদ্রলোকের গলা ভারী শোনাচ্ছিল, যেন অনেক কষ্টে কথা বলছেন। আমি রিসিভারে হাতটা চাপা দিয়ে ব্যোমকেশকে ডাকলাম। এই যে ব্যোমকেশ, এসো, তোমার জন্যই ফোন। কে ফোন করেছে? তা তো বলতে পারছি না ভাইয়া, তুমি এসো, তোমাকেই ওনার দরকার বলছেন। আমার এই কথাটা শুনে দেখলাম ব্যোমকেশ কিছুটা বেজার মুখে নিজের বসার জায়গা ছেড়ে উঠে এলো টেলিফোনের কাছে। আমি তাকে রিসিভারটা ধরিয়ে দিয়ে আবার নিজের জায়গায় গিয়ে বসলাম। ব্যোমকেশ টেলিফোনটা আমার হাত থেকে নিয়ে অপর প্রান্তের ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, হ্যালো, ব্যোমকেশ বক্সি বলছি। আপনার পরিচয়টা? আমার নাম নলিনী মোহন সরকার। আমার বাড়ি গড়িয়ার কাছে। খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি ব্যোমকেশবাবু। বলুন, আপনার দরকারটা কি? আসলে ব্যোমকেশবাবু, আমার বাড়িতে একজন আত্মহত্যা করেছে। সে আমার ভাই তারিণী মোহন সরকার। আত্মহত্যা? তাহলে আমার প্রয়োজন কেন? এ বিষয়ে আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আসলে ব্যোমকেশবাবু, সবটা টেলিফোনে বলাটা ঠিক হবে না। যদি সম্ভব হয় আপনি বরং একবার আমাদের বাড়িতে আসুন। আমার বিনীত অনুরোধ আপনার কাছে। আমরা এখনো পুলিশকে খবর দিইনি, আপনাকেই আগে জানালাম। দেখুন, পুলিশকে তো জানাতেই হবে, সুতরাং আগে থানায় খবর দিন। খুব সম্ভবত আপনাদের ওখানকার থানার বড়বাবুর নাম গোপালচন্দ্র সমাদার। উনি আমার পরিচিত। ওনাকে আমার কথা বলবেন, আর আমি যতটা দ্রুত সম্ভব ওখানে পৌঁছাচ্ছি। আর তার আগে অবধি মৃতদেহ যেন কেউ স্পর্শ না করে। ব্যোমকেশ খুব সংক্ষেপে কিন্তু স্পষ্ট নির্দেশ দিল নলিনী মোহন বাবুকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ব্যোমকেশবাবু, তাই হবে। আমি বরং থানায় যোগাযোগ করছি। আপনি আসুন, বড় উপকার হলো আমার। ব্যোমকেশ রিসিভারটা নামিয়ে রেখে আমার দিকে একবার তাকালো। তার চোখে তখন সন্ধানী দৃষ্টি। তারপর আমার কাছে এসে পুরো ঘটনাটা সংক্ষেপে বলল। তারপর আমার দিকে তাকিয়ে শুধু বলল, দ্রুত তৈরি হয়ে নিতে। ব্যোমকেশের কথা মতো আমি তৈরি হয়ে নিলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়েই গেল। আচ্ছা, ব্যোমকেশ তো শুধু বলল ওদের বাড়ি নাকি গড়িয়ার কাছে,
কিন্তু ব্যোমকেশ তো নলিনী মোহন বাবুর থেকে ওদের সম্পূর্ণ ঠিকানাটা নিল না। তাহলে আমরা জায়গাটা চিনব কেমন করে? ব্যোমকেশের তৈরি হওয়া শেষ হলে দরজা বন্ধ করে যখন আমরা বেরোচ্ছি, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি তো নলিনী মোহন বাবুর থেকে ওদের সম্পূর্ণ ঠিকানাটা নিলে না, তাহলে ওখানে পৌঁছবে কি করে? ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, অজিত, অংশ, উনিও বিষয়টা খেয়াল করেননি। তবে নলিনীমোহন সরকারের বাড়ি আমি চিনি, আর যে ব্যক্তির আত্মহত্যার বিষয়ে আমরা ওখানে যাচ্ছি তিনিও আমার বেশ পরিচিত। সে কথা হয়তো নলিনীমোহনবাবু জানেন না, তাই জন্যই আমাকে অপরিচিতের মতোই ফোন করেছিলেন। কি বলছো কি তুমি ব্যোমকেশ? তুমি ওদেরকে চেনো, কিন্তু কিভাবে? বুঝলে অজিত, তারিণীমোহন সরকার ছিলেন আমার বাবার বন্ধু। তিনি একজন বিখ্যাত স্ট্যাম্প কালেক্টরও বটে। ওনার আত্মহত্যার খবর পেয়ে আমি নিজেও বেশ চিন্তিত। ওনার মতো হাসি খুশি মানুষ খুব কমই ছিল, কিন্তু কেন যে হঠাৎ আত্মহত্যা করতে গেলেন সেটা বুঝতে পারছি না। হয়তো ওখানে গেলেই সবটা স্পষ্ট হবে। আমি আবার জানতে চাইলাম, আচ্ছা ব্যোমকেশ, তাহলে কি তুমিও ওদের বাড়ি আগে গিয়েছো? হ্যাঁ অজিত, বার দুয়ে গেছি। আমার বাবার সঙ্গেই গেছি। শেষ যাওয়াটা প্রায় 12 বছর আগে। বাবা চলে যাওয়ার ওই 3-4 মাস আগে হবে। নলিনীমোহনবাবু, তাকেও আমি চিনি, যদিও তার সঙ্গে আমার সখ্যতা হয়নি। শুধু এটুকু জানি উনি বেশ রাশভারী প্রকৃতির লোক, বাড়ির কর্তা। তিনি পৈতৃক ব্যবসায়ী দেখেন, আর তার সঙ্গে নিজের পাড়ার কিছু বাচ্চাকে লেখাপড়া শেখান, সম্পূর্ণ বিনামূল্যে। বাহ ব্যোমকেশ, লোকটি তো বেশ ভালো। হ্যাঁ অজিত, কিন্তু এমন একটা পরিবারই যে কি করে এমন দুর্যোগের ছায়া নেমে এলো তা মেনে নিতে একটু অস্বস্তি বোধ করছি। চলো এখন ওদের বাড়ি যাওয়া যাক। আশা করি ওরা ইন্সপেক্টর সমাদ্দারকে খবরও দিয়েছে, উনিও তাড়াতাড়ি এসে পৌঁছবেন। আমি আর ব্যোমকেশ হেঁটে হেঁটে বড় রাস্তা পর্যন্ত এলাম। সেখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে রওনা দিলাম গড়িয়ায় নলিনী মোহন সরকারের বাড়ির উদ্দেশ্যে। জানি না কোন গভীর রহস্য ওখানে অপেক্ষা করে আছে। যদিও ভাবতে একটু অবাক লাগে, আত্মহত্যার মধ্যেও কি কি রহস্য লুকিয়ে থাকতে পারে তা সত্যি বোঝা মুশকিল। নলিনী মোহন সরকারের বাড়ি পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিট। ওদের বাড়ির সামনে গিয়ে ট্যাক্সিটা থামতেই দেখলাম দুটো পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি ট্যাক্সির ভাড়া মেটালাম। তারপর আমি আর ব্যোমকেশ ট্যাক্সি থেকে নেমে এগিয়ে গেলাম সরকার বাড়ির দিকে। বাড়িটার নাম দেওয়া রয়েছে মধুকুঞ্জ। বেশ পুরনো বনেদি বাড়ি, দেখেই বোঝা যায়। বাড়িটার বয়স কম করে 150 বছর তো হবেই। মজবুত ভিত, বাইরে লোহার গড়াত দেওয়া দরজা, ভেতরে প্রায় 3 তলা উঁচু ও বিস্তীর্ণ লম্বা কাঠামো। আমাদের দেখে সামনে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ কনস্টেবল দরজাটা খুলে দিল। তারপর নমস্কার করে বলল, আগে দাদাবাবু আপনারা আসবেন সে কথা ইন্সপেক্টর সমাদ্দার সাহেব আমাদের আগেই বলে রেখেছেন। যান যান, আপনারা ভেতরে যান, ওনারা সকলে দোতলায় আছেন। এগিয়ে দেখবেন ওখানে রামলাল দাঁড়িয়ে আছে, ও আপনাদের দোতলায় নিয়ে যাবেন। সেই মতো আমি আর ব্যোমকেশ ভেতরের দিকে এগিয়ে গেলাম। লক্ষ্য করলাম ঢুকেই ব্যোমকেশ বাড়িটার প্রতিটি দিক, প্রতিটি জিনিস যেন নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নীরবে জরিপ করে নিচ্ছে। আমরা এগিয়ে যেতেই রামলাল আমাদের অভিবাদন জানালো। আসেন বাবুরা, গোপাল বাবু উপরেই রয়েছেন। এই বাড়ির মালিক নলিনী বাবু। আপনারা আসছেন সে কথা গোপাল বাবুকে আগেই জানিয়েছেন। চলুন চলুন, এই আমি ওপরে নিয়ে যাচ্ছি। লাশে এখনো হাত দেওয়া হয়নি। আমি আর ব্যোমকেশ কোনো কথা না বলে ওর সঙ্গে উপরে উঠতে লাগলাম। বাড়িটা সম্পূর্ণ নিস্তব্ধ, কেমন একটা স্যাঁতস্যাঁতে গা ছমছমে ভাব চারদিকে। উপরে উঠে দেখলাম একটা ঘরের সামনে কয়েকজন পুলিশ কনস্টেবল
আর একজন বড় মাপের অফিসার দাঁড়িয়ে রয়েছেন। এই বড় মাপের অফিসারই যে গোপালচন্দ্র সমাদ্দার তা বুঝে নিতে আমার বিশেষ অসুবিধা হলো না। ব্যোমকেশ এগিয়ে গেল এবং গোপালবাবুর সঙ্গে কিছুক্ষণ কথা বলতে লাগলো। আমি কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। দেখলাম ব্যোমকেশ প্রথমে গোপালবাবুকে নমস্কার জানালো, তারপর ওদের মধ্যে কয়েকটা কথা হলো। কথা শেষ হতেই ব্যোমকেশ আমাকে ইশারায় ওই ঘরের কাছে ডাকলো। চলো অজিত, এবার ঘরের মধ্যে যাওয়া যাক, দেখা যাক ভেতরে কি পরিস্থিতি রয়েছে। হ্যাঁ ব্যোমকেশ, চলো। আমরা ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সেই ভয়াবহ দৃশ্য। প্রায় ফুট 6 লম্বা, সুস্থ সবল চেহারার এক বৃদ্ধ। তিনি ঘরের উপরের কড়িকাঠ থেকে দড়ির সাহায্যে ঝুলে রয়েছেন। এই দৃশ্য দেখে আমার হাড় হিম হয়ে এলো। ব্যক্তিটির মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। মৃত্যু যন্ত্রণা যে ভয়ঙ্কর ছিল তাতে কোনো সন্দেহ নেই। আমি লক্ষ্য করলাম ব্যোমকেশ পকেট থেকে নিজের সাদা রুমালটা বার করল এবং সেটা হাতে জড়িয়ে নিল। বুঝলাম হাতের ছাপ যাতে কোথাও না লাগে সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা নেওয়া। আমরা দুজনেই চটি পরেছিলাম। চটি খুলেই ঘরে ঢোকা হয়েছিল। ব্যোমকেশ তখন গোপালবাবুর দিকে ফিরে বলল, ইন্সপেক্টর সাহেব, আপনার লোকজনকে বলুন দেহটাকে ধীরে ধীরে নামিয়ে ওই পাশের খাটটার ওপর রাখতে। তারপর যা পরীক্ষা করার আমি করব। গোপালবাবু মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর বললেন, এই বিনয়, আয় তো, আরেকজনকে নিয়ে আয়, লাশটাকে নামাতে হবে তাড়াতাড়ি। এরপর দেহটা ধীরে ধীরে নামানো হলো। ব্যোমকেশ খুব কাছ থেকে গিয়ে দেহটা নিরীক্ষণ করতে লাগলো। ওর পাশেই দাঁড়িয়ে আমি নীরবে সবটা লক্ষ্য করতে লাগলাম। ইতিমধ্যে ঘরে ঢুকলেন পুলিশের ডাক্তার অতুলবাবু। যথারীতি দেরিতে এসেছেন বলেই গোপালচন্দ্র বাবুর কাছ থেকে তাকে বেশ কিছুটা ধমক খেতে হলো। তা বুঝতে আমাদের অসুবিধা হলো না। অতুলবাবুকে দেখে ব্যোমকেশ একটু সরে এলো। এবার ডাক্তারবাবু মরদেহ পরীক্ষা করবেন। আমি আর ব্যোমকেশ দুজনেই মন দিয়ে সেই পরীক্ষা লক্ষ্য করতে লাগলাম। ডাক্তারবাবু প্রথমে গলা, পা আর ঘাড়ের কিছু অংশ হাত দিয়ে পরীক্ষা করলেন। তারপর আঙুল দিয়ে খুব সূক্ষ্মভাবে মৃতের চোখের পাতা দুটো টেনে দেখলেন। শেষে নিজের থেকেই বিড়বিড় করে বললেন, Oh, a pure and perfect case of suicide. তখন ব্যোমকেশ তাকে জিজ্ঞেস করল, আচ্ছা ডাক্তারবাবু, কিসের কিসের ভিত্তিতে আপনার মনে হলো যে কেসটা সুইসাইড? অতুলবাবু ব্যোমকেশের দিকে ফিরে একটু অবাক হয়ে বললেন, আরে ব্যোমকেশ বাবু, আপনাকে তো আমি খেয়ালই করিনি। কি সৌভাগ্য! আপনি কি এই কেসের সঙ্গে জড়িয়েছেন নাকি? হ্যাঁ অতুলবাবু, ঘটনাচক্রে। কিন্তু আপনি আমায় বলুন, কিভাবে বুঝলেন এটা পিওর সুইসাইড কেস? অতুলবাবু নিজেকে একটু গুছিয়ে নিয়ে বললেন, ওই যে দেখুন, গলার কাছের হাড়টা ভাঙা, এমনকি পায়ের যে জয়েন্টের অংশটা সেটাও ভাঙা। আসলে গলায় দড়ি লাগানোর পর মানুষ যখন ঝুলে যায় তখন শরীর স্বাভাবিক প্রতিক্রিয়া বশত ওই বন্ধন থেকে মুক্তি পেতে চায়। সেই জন্যে পা দুটো এমনভাবে নড়াচড়া করে যে একটা সময় চাপে ওই হাড়গুলো ভেঙে যায়। এখানে সেই লক্ষণ স্পষ্ট, অর্থাৎ এটা সুইসাইড, তাছাড়া আর কিছুই নয়। আর এবার তো বাকিটা আপনারই হাতে। সুইসাইডের কারণ খুঁজে বার করা আপনারই দায়িত্ব। বুঝলাম অতুলবাবু, আপনার কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। আচ্ছা আমায় এবার বলুন তো, ওনার মৃত্যুর সময়টা কি? আমি নাড়ি টাড়ি যা বুঝলাম আর রিগর মর্টিসের যা অবস্থা দেখছি, সব মিলিয়ে বলা যায় এই ব্যক্তি মানে তরিণীমোহন বাবু মারা গেছেন গতকাল রাত 1:30 থেকে 2:30টার মধ্যে। আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ অতুলবাবু। এই তথ্য এই কেসে আমার পক্ষে অত্যন্ত সহায়ক হবে। এরপর অতুলবাবু গোপালবাবুকে ডেকে কিছু কথা বললেন। ঠিক কী কথা হলো তা আমরা স্পষ্ট করে শুনতে পেলাম না। কিছুক্ষণ পর ব্যোমকেশ গোপালবাবুর কাছে গিয়ে বলল, গোপালবাবু,
বডিটা একবার পোস্টমর্টম করাবেন তবু, তারপর দাহ কার্য যেদিকে যাওয়া যাবে। আর এখন আমি বাড়ির সকলের সঙ্গে কথা বলতে চাই। জানি এই সময় তাদের বিরক্ত করাটা উচিত নয়, কিন্তু কিছুই করার নেই। বাড়ির মালিক নলিনীবাবু যখন আমাদের ডেকে পাঠিয়েছেন, তখন তো আমাদের এই ব্যাপারে জড়িত হতেই হবে। তাই আপনার কনস্টেবলদের বলুন কোনো একটা ফাঁকা ঘরে আমাদের জন্য জেরার ব্যবস্থা করতে। আমরা এই কাজটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব। গোপালবাবু সম্মতি দিয়ে একজন কনস্টেবলকে ইশারা করলেন। প্রায় মিনিট 10 পর আমরা জেরার জন্য নির্দিষ্ট ঘরে ঢুকলাম। সেখানে ঢুকে দেখলাম আমাদের জন্য একটি টেবিল আর দুখানা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আমরা ঘরে ঢুকতেই বাড়ির এক কাজের মেয়ে, খুব সম্ভবত নাম ময়না, আমাদের জন্য চা আর বিস্কুট রেখে গেল। ওখানে বসেই ব্যোমকেশ একজন কনস্টেবলকে নির্দেশ দিল, বাড়ির সকলকে একে একে ডেকে পাঠাবেন। একজনের জেরা শেষ হলে আমি পরের জনকে ডেকে পাঠাবো। নির্দেশ পেয়ে কনস্টেবলটি মাথা নেড়ে নিজের কাজে চলে গেল। প্রথমে ঘরে ঢুকলেন বাড়ির কর্তা নলিনী মোহন বাবু। তার মুখ থমথমে, চোখের কোণায় জল। সেটাই স্বাভাবিক, সদ্য নিজের ছোট ভাইকে হারিয়েছেন তিনি। বয়স হলেও ভাই তো ভাই। ব্যোমকেশ তাকে আমাদের সামনের চেয়ারটায় বসতে বলল। নলিনী মোহন বাবু বসে আমাদের দিকে তাকাতেই ব্যোমকেশ বলল, নলিনীবাবু, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, আপনি তো ব্যোমকেশ বক্সী, প্রসিদ্ধ গোয়েন্দা। প্রথমত আমি গোয়েন্দা নই, সত্য সন্ধানী। আর দ্বিতীয়ত আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি ছোটবেলায় আপনাদের বাড়িতে বাবার সঙ্গে আসতাম। আপনার ভাই তারিণী মোহনবাবু আমার বাবার সৌহৃদ বন্ধু ছিলেন। ওনার স্ট্যাম্পের কালেকশন আর আমার ব্যক্তিগত সংগ্রহ দেখতে আমি বেশ কয়েকবার এই বাড়িতে এসেছি। নলিনী মোহন বাবু এবার সত্যি অবাক হলেন। তারপর মুখে হালকা হাসির ছাপ এনে বললেন, ও আচ্ছা আচ্ছা, বয়স হচ্ছে তো, আসলে সবই ভুলে যাচ্ছি। হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল তার। খানিক চমকে উঠে বললেন, ও হ্যাঁ, আপনি কি সেই জন্যেই তখন আমার কাছ থেকে বাড়ির সম্পূর্ণ ঠিকানাটা জিজ্ঞেস করেননি? ঠিকই ধরেছেন। আর আপনি আমাকে তুমি করেই কথা বলবেন, আমার ভালো লাগবে। আপনি তো আমার বয়োজ্যেষ্ঠ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই বরং হবে। ব্যোমকেশ তখন ওনার দিকে তাকিয়ে আবার বলল, আচ্ছা নলিনী মোহনবাবু, এবার আমায় বলুন তো, আপনার ভাই তারিণী মোহনবাবু কি কোনো সময় অবসাদে ভুগছিলেন? নলিনী মোহন বাবু একটু ভাবনায় পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, আসলে ও তো বিয়ে থা করেনি, চিরকালই একা, কিন্তু বেশ হাসি খুশি থাকতো, নিজের মতোই থাকতো, পড়াশোনা করত, স্ট্যাম্প আর নানান জিনিস সংগ্রহ করত। নিজের জগতে তো বেশ ভালোই ছিল। এমনকি কালকেও সন্ধ্যাবেলা কত হেসে হেসে আমরা গল্প করলাম, কত কিছু হলো, একসঙ্গে মুড়ি খেলাম, নানা বিষয়ে কথা বললাম, আর আমাদের জমি জমা সংক্রান্ত কথাবার্তাও হলো। তিনি একটু থেমে গলা ভারী করে বললেন, কিন্তু ও যে হঠাৎ করে রাতের বেলায় এমন কাণ্ড করে ফেলবে আমি ভাবতেই পারছি না। ভদ্রলোক হাতের রুমালে চোখের জল মুছলেন। আচ্ছা নলিনী মোহনবাবু, আপনার ভাইয়ের মৃত্যুটাকে প্রথম কে আবিষ্কার করে? ওই তো আমাদের বাড়ির কাজের মেয়ে, এই যে আপনাদের চা দিয়ে গেল, ময়না। ওই তো সকালবেলা গিয়ে প্রথমে আমায় ডাকে, তারপর ভাইকে ডাকতে যায়, আর তারপরে ও ঘরে ঘরে চা দেয়। আমাকে নিজে ডেকে দেওয়ার পরও উপরে উঠে দেখে এই কাণ্ড। সে তো আর্তনাদ করে ওখানেই প্রায় মূর্ছা যায়। তারপর ধাক্কা খেয়ে নিচে নেমে এসে আমাদের সকলকে বলে। আমরা তখনই উঠে এসে দেখি এই ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা নলিনী মোহনবাবু, আপনার ভাইয়ের কি কোনো শত্রু ছিল, এমন কিছু আপনি জানেন? না না ব্যোমকেশবাবু, ওর মতো মানুষের শত্রু এ কথা সত্যিই ভাবা যায় না। ও তো কারোর সঙ্গে বিরোধে থাকতো না, কখনোই না। ও নিজের মতো নিজের জগতেই থাকতো। তিনি খানিক থেমে আবার বলতে লাগলেন, যখন ও প্রফেসরি চাকরি করত তখনও এত ভালো পড়াতো যে সব ছাত্রছাত্রী ওকে ভীষণ স্নেহ করত।
এমনকি অন্যান্য প্রফেসররাও ওকে যথেষ্ট ভালোবাসতো। এই তো বছর দেড়েক হলো ও রিটায়ার করেছে। বুঝলাম নলিনী মোহনবাবু। আচ্ছা, আমায় বলুন তো, আপনাদের বাড়িতে এখন কে কে থাকে? বাড়িতে তো এখন আমি আর আমার ভাই থাকতাম। আমার ছেলে আর ছেলের বউ এরাও থাকে, এই 4 জন। আর আছে ওই ময়না। তিনি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে বললেন, তবে ময়না এখানে থাকে না। সে ওই সকাল 6:30টার সময় আসে, প্রথমে কিছু কাজকর্ম করে, তারপর ওই রান্নার জোগাড়, পুজোর জোগাড় সব সেরে নেয়। শেষে রাত্রে 9টা নাগাদ নিজের বাড়িতে চলে যায় ও। নিজের খাওয়া দাওয়াটা অবশ্য এখানেই সারে। আমরা সেই শর্তেই ওকে এখানে কাজে রেখেছিলাম। আচ্ছা, ঠিক আছে নলিনী মোহনবাবু। ব্যোমকেশবাবু, আমার ভাই আত্মহত্যার মতো একটা পদক্ষেপ নিতে গেল কেন, সেটা দয়া করে আপনি খুঁজে বার করুন। আসলে আমার ভাই অত্যন্ত স্নেহের ছিল। পিতৃবিয়োগের পর থেকে আমি ওকে ছেলের মতোই মানুষ করেছি। ওকে কখনো কোনো অভাব বোধ করতে দিইনি। তিনি একটু থেমে চোখ মুছলেন, তারপর আবার বললেন, ছোট থেকেই ও পড়াশোনায় খুব ভালো ছিল, খুবই ভালো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পরবর্তী পড়াশোনার পর প্রফেসরের চাকরিটা ও নিজেই জোগাড় করলো। তার সঙ্গে ছিল ওর স্ট্যাম্প আর নানান পুরনো বহুমূল্য জিনিস সংগ্রহের একটা বাতিক। সবসময় নিজের মাসিক বেতন দিয়ে সবটা তো করা সম্ভব হতো না। সে আমায় বলতো, আর সে বললে আমি ওকে অর্থ সাহায্য করিনি এমনটা কিন্তু কোনোদিনও হয়নি। গলা আরও ভারী হয়ে এলো তাঁর। আসলে আমরা বেশ সুখী ছিলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি এখনো কিছুই বুঝতে পারছি না। আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি নলিনী মোহনবাবু। ভাইয়ের মৃত্যুতে আপনি অত্যন্ত শোকাহত, এটাই স্বাভাবিক। দয়া করে একটু শান্ত হন, নিজেকে সামলান। এই দুঃসময়ে আপনাকে শক্ত থাকতেই হবে। একটু থেমে ব্যোমকেশ আবার বলল, আমার দিক থেকে যতটা করণীয় আমি করব। সত্যটাকে টেনে বের করে আনাই আমার কাজ। নলিনী মোহন বাবু চুপ করে বসে রইলেন। সেই দেখে ব্যোমকেশ সৌজন্যের সঙ্গে যোগ করল, আপনি এখন যেতে পারেন নলিনীবাবু, আর যাওয়ার সময় আপনার পুত্রকেই ঘরে পাঠিয়ে দেবেন। নলিনী মোহন বাবু ঘর থেকে বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘরে প্রবেশ করলেন তার পুত্র বিনয় সরকার। প্রথম দেখাতেই আমি চমকে উঠলাম। বিনয়বাবুর মুখের সঙ্গে তার পিতার মুখের এক অদ্ভুত মিল। পিতা পুত্রের মুখে মিল থাকা স্বাভাবিক, কিন্তু এখানে যেন হুবহু কার্বন কপি। ব্যোমকেশ বিনয়বাবুকে আমাদের সামনের চেয়ারটায় বসতে বলল। বিনয়বাবুর মুখে শোকের ছাপ স্পষ্ট। ব্যোমকেশ কিছুক্ষণ ওকে তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করতে লাগলো। তারপর হঠাৎই খুব ক্ষিপ্রভাবে এমন একটা প্রশ্ন করে বসল, যেটা শুনে বিনয়বাবু যেমন অবাক হলেন, তেমনি আমিও মনে মনে ভাবলাম, এই সময়ে ব্যোমকেশ এমন প্রশ্ন করছে কেন? আচ্ছা বিনয়বাবু, আপনার কাকা তারিণী মোহনবাবু চলে যাওয়ার পর তার যাবতীয় সঞ্চয় কে পাবে? বিনয়বাবু মুখে অদ্ভুত বিরক্তি আর স্তব্ধতার ভাব নিয়ে বললেন, ব্যোমকেশবাবু, এসব আপনি কি বলছেন? বিনয়বাবুর কপালে ভাঁজ পড়ল। তিনি চেয়ারে কিছুটা নড়ে চড়ে বসলেন। কারণ আছে বলেই বলছি বিনয়বাবু, আপনার কাকা তো বিবাহ করেননি, একা মানুষ। স্বাভাবিক নিয়মে দেখতে গেলে ওনার মৃত্যুর পর ওনার যাবতীয় সম্পত্তি আপনারই পাওয়ার কথা। হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন, কিন্তু আসলে আপনি কি বোঝাতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন যে কাকার জমানো টাকার জন্য আমি কাকাকে হত্যা করেছি? কি যাতা বলছেন আপনি? ওনাকে তো কেউ হত্যা করেনি, উনি আত্মহত্যা করেছেন। আমাকে এভাবে অকারণে বিভ্রান্ত করার কোনো দরকার আছে? শান্ত হন বিনয়বাবু, আমি এতদূর কিছু বলিনি, অযথা উত্তেজিত হবেন না। আমি শুধু একটা সম্ভাবনার কথা বললাম, আর আপনি যেটা বলছেন সেটাও এখনো সম্পূর্ণ নিশ্চিত নয়। দেহ পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা আত্মহত্যা নাকি খুন। কি বলছেন আপনি? খুন হবে কেন? এটা তো স্পষ্ট আত্মহত্যা।
পুলিশের ডাক্তার তো দেখে বললেন। আপনার আর ওনার কথোপকথন আমি শুনেছি। উনি তো আপনাকে সব ব্যাখ্যা করলেন। ঠিক আছে বিনয়বাবু, এই প্রসঙ্গ এখন থাক। আপনি আমায় বলুন, আপনার কাকার কোনো শত্রু ছিল বলে আপনি জানেন কি? না ব্যোমকেশবাবু, কাকার কোনো শত্রু ছিল বলে আমি জানি না। আসলে কাকার মতো একজন মানুষের শত্রু থাকতে পারে, এটাই আমার কাছে অকল্পনীয়। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুব স্নেহশীল, সকলকেই সম্মান করতেন, সবাইকে আপন করে রাখতেন। আচ্ছা বেশ, রিটায়ার্ড করার পর উনি কি সারাক্ষণ বাড়িতেই থাকতেন? হ্যাঁ, বেশিরভাগ সময়। বাবা এখনো মাঝে মধ্যে ব্যবসার কাজে বাইরে যান, মূল দেখাশোনাটা আমি করি। তবে বাবা অভিজ্ঞ মানুষ, তাই কোনো সিদ্ধান্তের দরকার হলে ওনার কাছ থেকে পরামর্শ নিই। অনেক সময় বাবাকে সঙ্গে করে অফিসেও নিয়ে যাই। কাকা বেশিরভাগ বাড়িতেই থাকতেন। কখনো কখনো শুনেছি উনি বাইরে যেতেন পুরনো স্ট্যাম্প বা কোনো বহুমূল্য জিনিস সংগ্রহের জন্য। আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আপনার কাছ থেকে আর কিছু জানার প্রয়োজন নেই, আপনি যেতে পারেন। আর আপনার স্ত্রীকে এখানে একটু পাঠাবেন। আমার স্ত্রীকে, মানে তানিয়াকে? আসলে ও একদম ভেঙে পড়েছে। কাকার সঙ্গে ওর খুব স্নেহের সম্পর্ক ছিল। কাকার মৃত্যুতে ও ভীষণ আঘাত পেয়েছে। এই সময় কি ওকে জেরা করাটা খুব দরকার? বিনয়বাবু, এই জেরাটা আমার কাজের অংশ, আমাকে এটা করতেই হবে। তবে আপনাকে একটা বিষয় নিশ্চিত করে দিচ্ছি, যেটুকু জিজ্ঞাসা করা একান্ত দরকার তার বেশি কিছুই জিজ্ঞাসা করব না। ওনার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ থাকবে না। দয়া করে ওনাকে পাঠিয়ে দিন। বিনয়বাবু চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তার স্ত্রী তানিয়া ঘরে এসে উপস্থিত হলেন। ফর্সা মুখটা কেঁদে কেঁদে লালচে হয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ, গাল দুটো ফোলা ফোলা। তিনি আমাদের সামনে রাখা চেয়ারটায় বসতেই বোঝা গেল নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছেন তিনি। ব্যোমকেশ ওর দিকে তাকিয়ে নরম গলায় বলল, তানিয়া, তুমি চিন্তা করো না, তোমার কাছ থেকে আমার বিশেষ কিছু জানার নেই। শুধু এটুকু বলো, তোমার কাকাবাবুর সঙ্গে কি কেউ বা কারা বাড়িতে দেখা করতে আসতেন? তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিজেকে একটু গুছিয়ে নিয়ে আস্তে আস্তে বলল, সেরকম কেউ তো আসতেন না। কাকাবাবু একা থাকতেই বেশি পছন্দ করতেন। মাঝে মাঝে ওনার কিছু ছাত্রছাত্রী দেখা করতে আসতেন, আর না হলে কোনো কিউরিও শপের মালিক বা দালাল, যাদের মাধ্যমে উনি পুরনো স্ট্যাম্প বা অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করতেন। এর বাইরে তো আর কেউ আসতেন না। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলো, ওনাদের কারোর সঙ্গে কি কখনো তোমার কাকাবাবু মানে তারিণী মোহন বাবুর কোনো বচসা হয়েছে বলে শুনেছ? না ব্যোমকেশবাবু, কাকাবাবু সেরকম মানুষ ছিলেন না। কারোর সঙ্গে ঝগড়া বচসা হয়েছে এমনটা তো আমি কখনো শুনিনি। আচ্ছা বেশ, তুমি এবার যেতে পারো। যাওয়ার সময় ময়নাকে একবার পাঠিয়ে দিও। তানিয়া আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। ময়নার আসতে খানিক দেরি হচ্ছিল। এই মৃত্যুর খবর পেয়ে পাড়াপড়শি অনেকেই বাড়িতে এসে হাজির হয়েছেন। তাদের সকলকে চা করে খাওয়ানোর দায়িত্ব পড়েছে ময়নার উপর, সেই কারণেই তার আসতে বিলম্ব। এই ফাঁকে আমি ব্যোমকেশকে বললাম, এই যে ব্যোমকেশ, কি বুঝছো বলো তো? আমার তো মনে হচ্ছে আমরা ভস্যে ঘি ঢালছি। একটা সাধারণ আত্মহত্যা, তার কি আদৌ এত রহস্য থাকার কথা? আমি একটু থেমে আবার বললাম, বেশিরভাগ ক্ষেত্রেই আত্মহত্যার কোনো না কোনো কারণ থাকে ঠিকই, কিন্তু অনেক সময় মানুষ মানসিক অবসাদে ভোগে। বাইরে থেকে হাসি খুশি দেখায়, অথচ ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়ে সে। সেই দুর্বল মুহূর্তেই এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে মানুষ। এও হয়তো তেমনই কিছু। ব্যোমকেশ আমার কথার কোনো উত্তর দিল না। মনে হলো যেন সে কর্ণপাতই করল না। প্রায় 10 মিনিট কেটে গেল। তারপর দেখলাম যে মেয়েটা আমাদের ঘরে আগে চা আর বিস্কুট রেখে গিয়েছিল, সে ধীরে ধীরে ভেতরে ঢুকছে। ময়না। ব্যোমকেশ ওকে আমাদের সামনে রাখা চেয়ারটায় বসতে বলল। ময়না মুখ কাঁচুমাচু করে বসে রইল। ময়না, আমাকে বলো তো, আজ সকালেই তুমি তোমার ছোট কর্তার ঘরে গিয়ে কি দেখলে? ময়না একদম চুপ করে রইল। মনে হলো সে ব্যোমকেশকে পুলিশের লোক ভেবে ভয় পাচ্ছে। এমনটা আমরা আগেও বহুবার দেখেছি।
অনেকে পুলিশের ভয়ে খুন বা আত্মহত্যার কেসে জড়িয়ে পড়তে চায় না। সম্ভবত ব্যোমকেশও বিষয়টা বুঝতে পারল। সে শান্ত গলায় বলল, ভয় পেও না ময়না, আমি পুলিশের লোক নই। তুমি আমাকে সবটা বলতে পারো, তোমার কোনো ঝামেলা হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এই কথায় ময়না খানিক আশ্বস্ত হলো। সে এবার ধীরে ধীরে বলল, দেখুন বাবু, আমি আর কিচ্ছুটি জানি না। সকালে চা দিতে গিয়ে ছোট কর্তার ঘরে ডাকতে গিয়েছিলাম। দরজা খুলতেই দেখি দড়ি দিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলছেন। আমার তো ভয়ে একেবারে আত্মারাম খাঁচা। ছুটে এসে নিচে সবাইকে খবর দিই। এর বেশি আমি আর কিচ্ছু জানি না বাবু। আচ্ছা, এবার বলো তো, তোমাদের বাড়ির ছোট কর্তার সঙ্গে বাইরের কেউ দেখা করতে আসতেন? বাইরের কেউ তো তেমনটা আসতেন না। আসলে ওই মাঝে সাঝে কোনো ছাত্র বা ব্যবসার লোক হবেন, যাদের থেকে বাবু ওই দামি জিনিসগুলো কিনতেন। আচ্ছা, তুমি কি জানো কোনোদিন কারোর সঙ্গে তোমার ছোট কর্তার কোনো ঝামেলা হয়েছিল কিনা? না না দাদা বাবু, কোনো ঝামেলাই ছিল না। এনারা তো খুব সুখী পরিবার। কিন্তু তবুও যে কেন ছোট কর্তা এমন কাজটা করলেন সেটাই বুঝতে পারলাম না। ঠিক আছে ময়না, তোমাকে আর বিরক্ত করব না, তোমার অনেক কাজ আছে। পরে দরকার হলে আমি নিজেই এসে কথা বলবো, তুমি যেতে পারো। ময়না চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেরার পর্ব শেষ হলো। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, এবার কি করবে ভাবছো ভায়া? উপর উপর দেখে পুরো ব্যাপারটা খুব পরিষ্কার বলে মনে হচ্ছে। তো আমি লক্ষ্য করেছি যে কেসগুলো বাইরে থেকে খুব সোজা বলে মনে হয়, এগুলোর ভেতরেই লুকিয়ে থাকে সব থেকে বড় মরণ ফাঁদ। এবার চলো দুজনে মিলে তারিণী বাবুর ঘরটা আরেকবার ভালো করে দেখি। তখন একবার দেখেছি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আবার দেখা দরকার। চলো যাই। ব্যোমকেশের কথা বলার পর আমি আর ও দুজনে মিলে আবার গেলাম তারিণী বাবুর সেই ঘরটাতে, যেখানে আজ সকালে ওনার ঝুলন্ত মরদেহ দেখা গিয়েছিল। পুলিশ ইতিমধ্যে বেশ কিছু জায়গা চিহ্নিত করে রেখেছে এবং খুব শীঘ্রই ঘরটা সিল করে দেওয়া হবে, সম্ভবত আমরা বেরিয়ে যাওয়ার পরেই। তাই সব কিছু আরেকবার ভালো করে নিরীক্ষণ করে নেওয়া দরকার। ঘরে ঢুকেই ব্যোমকেশ সোজা এগিয়ে গেল স্টাডি টেবিলের দিকে। আমিও ঘরটা চারদিক ঘুরে দেখতে লাগলাম। সত্যি বলতে ঘরটা যেন এক বিস্ময় ভাণ্ডার। কত রকমের জিনিস, ছোট ছোট বিভিন্ন পেনদানি, টেরাকোটার কাজ করা মূর্তি, পুরনো শিল্প নৈপুণ্যের নিদর্শন, অজস্র বড় বড় পুরনো বই, আবার আধুনিক বইয়েরও সমাহার। ইতিহাস, দর্শন, সংস্কৃত প্রায় সব বিষয়ের বই থরে থরে সাজানো। আমি মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম বইগুলোর দিকে। একটার পর একটা নাম পড়তে পড়তে কখন যে সময় কেটে যাচ্ছিল টেরই পাইনি। ব্যোমকেশ কী করছে সেই দিকে তেমন খেয়ালও করিনি। হঠাৎ ওর ডাকে আমার হুঁশ ফিরল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমরা ঘরে ঢোকার পর প্রায় 40 মিনিট কেটে গিয়েছে। বুঝলাম ব্যোমকেশ তার কাজ শেষ করেছে। ঘরটা সে খুঁটিয়ে নিরীক্ষণ করেছে। এবার এখান থেকে বেরোতে হবে। বড়বাবু এখানে নেই, তিনি মরদেহ নিয়ে পোস্টমর্টেম করাতে গিয়েছেন। রিপোর্ট এলে পরবর্তী কার্যক্রম শুরু হবে। আমি আর ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে এসে নিজেদের চটি পরে নিলাম। তারপর নিচে নেমে নলিনীমোহন বাবুর সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি স্তব্ধ, প্রায় নির্বাক হয়ে বসেছিলেন। তাকে সামান্য সান্ত্বনা দিয়ে এবং প্রয়োজনীয় কথা বলে আমরা বিদায় নিলাম। এরপর আমি আর ব্যোমকেশ একটা ট্যাক্সি ডেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ট্যাক্সি করে ফিরতে ফিরতে আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কি হে ভায়া, ব্যাপারটা কি বুঝলে? আর তারিণী বাবুর ঘরটা যে একেবারে অতুলনীয় ভাণ্ডারের মতো, কত রকমের জিনিস, হ্যাঁ, কত পুরনো দিনের জিনিসপত্র, বইপত্র, অগাধ সম্ভার। ব্যোমকেশ আমার কথার কোনো উত্তর দিল না। আমি এতটা উত্তেজিত, অথচ সে যেন পাথরের মতো শান্ত। ওর এই নীরবতা আমাকে কেমন যেন অস্বস্তিতে ফেলছিল। তাই আবার বললাম, কি হয়েছে বলো তো ব্যোমকেশ? তোমাকে এত গম্ভীর লাগছে কেন? কিছু বুঝতে পেরেছো নাকি? ব্যোমকেশ তবু চুপ করে রইল।
বুঝলাম এখনও মুখ খুলবে না, আর আমার পক্ষ থেকেও কথা বলে যাওয়া বৃথাই। ও এখন কোনো উত্তর দেবে না। বাড়ি পৌঁছে আমি স্নান ঘরে ঢুকলাম। ভেতর থেকে শুনতে পেলাম ব্যোমকেশ কাকে যেন টেলিফোন করছে। কার সঙ্গে কি কথা হলো বুঝতে পারলাম না। আমি বেরিয়ে আসার পর ও স্নানে গেল। নলিনীমোহন বাবুদের বাড়ি থেকে বেরোনোর পর থেকেই সে আমার সঙ্গে একটিও কথা বলেনি। কে জানে ওর মাথায় এখন কোন রহস্যের জট পাকাচ্ছে। যদিও আমার কাছে ব্যাপারটা খুব সহজ বলেই মনে হচ্ছিল। কোনো কারণে হতাশাগ্রস্ত হয়ে তারিণীবাবু আত্মহত্যা করেছেন, এছাড়া আর কি হতে পারে। কিন্তু ব্যোমকেশের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল সে যেন অন্য কিছু ভাবছে, অথচ তার আভাসটুকুও আমাকে দিচ্ছে না। প্রায় 15 মিনিট পর সে ফিরে এলো। আমরা তখন খাওয়ার টেবিলে বসেছি। আমরা বসতেই পুঁটিরাম দুপুরের আহার সাজিয়ে দিয়ে গেল। খেতে বসে প্রথমে ব্যোমকেশ কোনো কথা বলল না, তারপর হঠাৎ যেন আমার দিকে প্রশ্ন ছুঁড়ে দিল। আচ্ছা অজিত, যদি আমি এখন তোমাকে বলি যে তারিণীবাবু আত্মহত্যা করেননি, ওনাকে খুন করা হয়েছে, তাহলে তোমার কেমন লাগবে? আমি চমকে উঠলাম। হাতে থাকা ভাতের গ্রাস থালায় পড়ে গেল। কি বলছো? খুন? কিন্তু কি করে হবে? সব প্রমাণ তো আত্মহত্যার পক্ষে যাচ্ছে। আর খুন করবেই বা কে? কেউ তো ওই ঘরে ঢোকেনি, বা কারুর সঙ্গে তো ওনার কোনো রকম শত্রুতাও ছিল না। তাহলে খুন কেন? আমি কিছু জিনিস লক্ষ্য করেছি অজিত। তুমি তখন বইপত্র দেখতে এতটাই মগ্ন ছিলে যে সূক্ষ্ম কয়েকটা ব্যাপার চোখ এড়িয়ে গেছে তোমার। আমি আবার অবাক হয়ে বললাম, কি ব্যাপার? তুমি কি দেখেছো? এরকম কিছু নয় অজিত, জাস্ট এলিমেন্টারি। আহা, বলবে তো, এত রহস্য করছো কেন? বিকেলে পোস্টমর্টেম রিপোর্টটা আসতে দাও, তারপর সব খুলে বলবো। আমার নিজেরও আরও কিছু তথ্য জানা দরকার। ব্যাপারটা আত্মহত্যা নয়, খুন। এ ব্যাপারে আমি অনেকটাই নিশ্চিত, তবে সম্পূর্ণ নিশ্চিত হতে গেলে ওই রিপোর্ট দরকার। ব্যোমকেশের কথায় আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। জানি এখন আর ওকে কিছু জিজ্ঞেস করলে উত্তর মিলবে না। একবার মুখ খুলে সে যেন ইতিমধ্যেই একটা বোমা ফাটিয়ে দিয়েছে। খুন? তারিণীবাবু খুন হয়েছেন? অসম্ভব। কিসের ভিত্তিতে এমন কথা বলছে ব্যোমকেশ? এখন শুধু বিকেলের পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায়। যা জানার সেখানেই জানা যাবে। খাওয়া দাওয়া সেরে নিজের উপন্যাসের কাজ করতে করতে কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতে পারিনি। হঠাৎ টেলিফোনের কর্কশ শব্দে আমার ঘুম ভাঙল। খানিক ধাতস্থ হয়ে মনে পড়ল, বিকেলে তো পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে বড়বাবুর ফোন করার কথা ছিল। মনে হলো সেই ফোনই বোধহয় এসেছে। তড়িঘড়ি উঠে নিজের ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম ব্যোমকেশ ফোনে কথা বলছে। এতক্ষণ পর প্রথমবার তাকে স্পষ্টভাবে দেখলাম উত্তেজিত হতে। ঠিক ঠিক, আমি এটাই আন্দাজ করেছিলাম বড়বাবু, একেবারে এটাই। উনি আত্মহত্যা করেননি। ওনার আত্মহত্যা করার কোনো কারণই ছিল না। ওনাকে স্পষ্টত খুন করা হয়েছে। এখন খুনি তাকে কিভাবে খুন করলো, কখন করলো, আর কেনই বা করলো, সেই সবটা খুঁজে বের করার দায়িত্ব আমার। আশা করি পুলিশের পক্ষ থেকে আমাকে যা যা সাহায্য প্রয়োজন হবে তা পাবো। ব্যোমকেশ ফোনটা রাখতেই আমি উত্তেজিত হয়ে বললাম, কি হে ব্যোমকেশ, কি বললেন বড়বাবু? অজিত, আমি যা বলেছিলাম ঠিক তাই। গলায় দড়ির ফাঁসে ওনার মৃত্যু হয়নি, ওনাকে হত্যা করা হয়েছে, তাও আবার গলা টিপে। গলা টিপে? হ্যাঁ, গলা টিপে। গলা টিপে হত্যা করা আর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার মধ্যে খুবই মৌলিক পার্থক্য আছে। সেই পার্থক্যটা প্রথমে ডাক্তার ধরতে পারেনি, যদিও আমার সন্দেহ হয়েছিল। সেই জন্যই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কোন কোন উপসর্গের ভিত্তিতে তিনি আত্মহত্যা বলছেন। কিন্তু ওনার তো পায়ের অস্থিও ভাঙা ছিল। হ্যাঁ অজিত, আত্মহত্যার ক্ষেত্রে যখন মানুষ ছটফট করে তখন পায়ের কিছু অস্থি ভেঙে যেতে পারে, তো এখানে পোস্টমর্টেমে দেখা গেছে সেই অস্থিগুলো ছটফটানিতে ভাঙেনি। এগুলো কোনো ভারী ধাতব বস্তু দিয়ে আঘাত করে গুঁড়ো করা হয়েছে।
এ তো সাংঘাতিক। কিন্তু এমন কাজ কে করবে, আর কেনই বা করবে? তাহলে তো মনে হচ্ছে আগে খুন করে তারপরে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক তাই, যে খুন করেছে সে অত্যন্ত ধূর্ত। খুব সম্ভবত গ্লাভস আর মোজা পরে এসেছিল, তাই হাতের বা পায়ের কোনো ছাপ পাওয়া যায়নি ওই ঘরে। তা এখন কি ভাবছো, কি করবে? পুরো ঘটনাটা আবার নতুন করে ভাবতে হবে। নলিনী মোহন বাবুর সঙ্গে কথা বলা দরকার, ওনাকে বিষয়টা জানাতে হবে। কিন্তু তার আগে একটা কথা বলো, তুমি বুঝলে কেমন করে যেটা নিছক আত্মহত্যা নয়? তুমি যখন বইয়ের মধ্যে ডুবেছিলে তখন আমি তারিণী বাবুর টেবিলে রাখা ডায়েরিটা দেখছিলাম। লক্ষ্য করলাম 14 তারিখে এন্ট্রি আছে, 13 তারিখে আছে, তার আগের দিনগুলিতেও আছে, কিন্তু 10, 11 এবং 12 এই 3 দিনের কোনো এন্ট্রি নেই। আর ভালো করে দেখে বুঝলাম ওই জায়গা থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। আমি ডায়েরিটা এনেছি। বলো কি, তুমি ডায়েরিটা আনলে কখন? কই, আমি তো দেখিনি। এসব হাত সাফাই অজিত, ওই ডায়েরিটা আজ রাতেই পড়তে হবে। আমার বিশ্বাস গুরুত্বপূর্ণ কিছু সূত্র ওখানেই আছে। তাহলে এখন কোথায় যাবে? অজিত, তুমি বাড়িতেই থাকো, আমি একবার গড়িয়ায় নলিনী মোহন বাবুর বাড়ি থেকে ঘুরে আসি। কিছু তথ্য জানার আছে, আর ওনাকে স্পষ্ট করে জানাতে হবে তারিণী মোহন বাবু আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। ঠিক আছে ব্যোমকেশ, তুমি যাও, আমি আছি বাড়িতেই। ব্যোমকেশ তৈরি হয়ে বেরিয়ে গেল। আমি আবার নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করলাম, যদিও মন কিছুতেই বসছিল না। বিষয়টা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কি করে সম্ভব, কি করে? কিছুতেই ভেবে কুল কিনারা করতে পারলাম না। ব্যোমকেশ বাড়ি ফিরল প্রায় রাত 8:30 নাগাদ। ও ঢুকতেই আমি আর অপেক্ষা করতে না পেরে বললাম, কি হে ব্যোমকেশ, খবর কি কি পেলে? বলো বলো, আরে আমি যে আর অপেক্ষা করতে পারছি না। অজিত, সব কথা পরে হবে। এই নাও, গরম রুটি আর মাংস এনেছি, দাঁড়াও, মুটিরামকে বলি থালায় ভাগ করে দিতে, আমাদের দিয়ে ওকেও খাওয়া সেরে নিতে বলি। এরপর আর কিছু বলার সুযোগ পেলাম না। ঝটপট খাওয়া দাওয়া সেরে আমি আর ব্যোমকেশ একটা করে সিগারেট ধরিয়ে বারান্দায় এসে বসলাম। আমি আবার বললাম, এবার বলো, কি খবর পেলে? দেখো অজিত, প্রথমত ওখানে গিয়ে নলিনীবাবুকে সব জানাতেই উনি আবার কান্নায় ভেঙে পড়লেন। ওনার ভাই খুন হতে পারেন এমনটা দুঃস্বপ্নেও ভাবেননি। তবে আজ তিনি আমাকে আনুষ্ঠানিকভাবে তার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করার দায়িত্ব দিলেন। আমি ওনাদের কাছে জানতে চেয়েছিলাম ডায়েরির যে 3টে পাতা ছেঁড়া, অর্থাৎ 10, 11 এবং 12 তারিখ, এই 3 দিন তারিণীবাবুর সঙ্গে কারা কারা দেখা করতে এসেছিলেন। কিন্তু নলিনীবাবু স্পষ্ট করে কিছু বলতে পারলেন না। তাহলে এই তথ্য দুজন দিতে পারে, 1 ওনার বৌমা, আর 2 ওদের বাড়ির কাজের মেয়ে ময়না। কিন্তু দুর্ভাগ্য, তাদের কেউই বাড়িতে ছিল না। ময়না কাজ ছেড়ে আগেই নিজের বাড়ি ফিরে গেছে, আর বৌমা নাকি কেনাকাটা করতে বেরিয়েছেন। তাই আজ আর তথ্য পাওয়া গেল না। কাল সকালে আবার ওদের বাড়ি যাব বলে এসেছি। আমি চুপ করে রইলাম। রাতের নীরবতার মধ্যে সিগারেটের আগুনটুকু যেন লাল হয়ে জ্বলছিল, আর রহস্যটা যেন আরও গাঢ় হয়ে উঠছিল। পরদিন সকালে আমার ঘুম ভাঙল প্রায় 8:30 নাগাদ। আজ বড্ড দেরি হয়ে গিয়েছে, কেন জানি না ঘুম ভাঙতেই চাইছিল না। উঠে বারান্দায় এসে বসতেই পুটিরাম বলল, দাদাবাবু যে ভোরেই বেরিয়ে গেছেন, কখন ফিরবেন কিছু তো বলে যাননি। আপনি বরং খাওয়া দাওয়া খান করে নিন, আপনার জন্য গরম চা করেছি, চাটা খেয়ে নিন, তারপর বরং গরম গরম লুচি ভেজে দিব। ব্যোমকেশ তোমাকে বলে যায়নি পুটিরাম যে কখন ফিরবে? না, দাদাবাবু তো কিছু বলে যাননি। আচ্ছা বেশ, কি যে খেয়াল চাপে ওর মাথায় কে জানে। সকালে অবশ্য বলেছিল গড়িয়ার নলিনী বাবুদের বাড়ি যাবে, কিন্তু আমায় যে নিয়ে যাবে না সে কথা তো একবারও বলেনি। ঠিক আছে, দেখা যাক কখন ফেরে। চা খাওয়া দাওয়া সেরে খবরের কাগজ পড়ে আবার নিজের লেখালেখির কাজে মন দিলাম। ব্যোমকেশ ফিরল প্রায় দুপুর 1টা নাগাদ। ও ঢুকেই বলল, অজিত, এখনই কিছু জিজ্ঞাসা করো না, বড্ড ক্লান্ত।
স্নান সেরে এসে সব বলছি। আমার স্নান হয়ে গিয়েছিল। ঠিক আছে, যাও স্নান সেরে এসো, তারপর কথা হবে। ব্যোমকেশ স্নান সেরে বেরোতেই পুটিরাম খাবার টেবিলে খাবার দিয়ে গেল। খেতে খেতে আমি আর ধৈর্য রাখতে পারলাম না। কি হে ব্যোমকেশ, আরে এবার তো বলো, আমাকে যে একেবারে ধন্দে ফেলে দিচ্ছ হে। তোমার ওপর মাঝে মাঝে না বড্ড রাগ হয়। তদন্ত কি করছো, কিভাবে করছো, আমায় তুমি কিছুই বলতে চাও না। আর জানো অজিত, ওদের বাড়ির বৌমা আর কাজের মেয়ে ময়না দুজনকে একসঙ্গে পেয়েছিলাম। প্রথমে জিজ্ঞাসা শুরু করলাম বৌমাকে, 9, 10 আর 11 তারিখে কেউ তারিণী মোহনবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল কিনা। বৌমা বললেন 10 আর 11 তারিখে কেউ আসেনি, তবে 9 তারিখে তারিণী মোহনবাবুর 2 জন প্রাক্তন ছাত্র এসেছিল। তারা নাকি একই কলেজে পড়তো যেখানে তারিণীবাবু পড়াতেন, কিন্তু তাদের নাম তিনি জানেন না। তারপর তারপর ময়নাকে জিজ্ঞাসা করলাম, সেও বৌমার কথায় সায় দিল, তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিল। হলো 9 তারিখে যে 2 জন ছাত্র এসেছিল তাদের মধ্যে একজন লম্বা চেহারার ছেলে ছিল। সেই ছেলেটিকে নাকি 11 তারিখে বাড়ির সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখেছে। প্রথমে ভেবেছিল দেখা করতে এসেছে, কিন্তু বাড়িতে ঢোকেনি, কিছুক্ষণ পর চলে যায়। তাই বিষয়টার তেমন গুরুত্ব দেয়নি, এমনকি তারিণীবাবুকেও বলেনি। তাহলে তো ব্যাপারটা বেশ সন্দেহজনক। ঠিক তাই। এবার আমার কাজ ওই 2 জন ছাত্রকে খুঁজে বের করা। কিন্তু সমস্যা হলো বৌমা বা ময়না কেউই তাদের নাম জানে না। তবে দুজনেই নিশ্চিত করেছে ওরা এর আগেও একাধিকবার তারিণীবাবুর বাড়িতে এসেছে। তাহলে খোঁজ পাবে কেমন করে? এখানেই কাজে লাগবে ডায়েরি। ডায়েরিতে বেশ কিছু টেলিফোন নম্বর আছে, কিন্তু সমস্যা হলো কাকে ফোন করব। যদি ভুল করে তাদের মধ্যেই কাউকে ফোন করি তাহলে সে সাবধান হয়ে যাবে। সেটাও ঠিক। তাই বাড়িতে খোঁজ নিয়ে জানলাম আরও 2 জন প্রাক্তন ছাত্র নিয়মিত দেখা করতে আসত। তাদের নাম নবীন আর সুরেশ। তখন স্থির করলাম এই 2 জনকেই আগে ফোন করব। ময়নার বৌমার কাছ থেকে পাওয়া বর্ণনা দেব। যদি ওই 2 জন ছাত্রকে চেনে তাহলে সূত্র মিলতে পারে। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। এতে তো খুব সহজেই ওদের চিহ্নিত করা যাবে। কিন্তু চিহ্নিত করে করবেটা কি? ওদের মোটিভ কি আছে? খুব ভালো প্রশ্ন অজিত। মোটিভ এটাই এখন অন্ধকারে। কিছু অনুমান করা যায়, কিন্তু শুধু অনুমানের উপর তদন্ত চলে না। আজ রাতেই ডায়েরিটা পড়া শেষ করব, দেখি কোনো মোটিভের ইঙ্গিত পাওয়া যায় কিনা। আমি চুপ করে রইলাম। রহস্যের জালটা যেন ক্রমশ ঘন হয়ে আসছে, আর তার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে সেই 3টি তারিখ। বিকেলবেলা চায়ের টেবিলে বসে ব্যোমকেশ বলল, অজিত, 6:30 বাজছে। দুপুরে দেখেছিলাম ডায়েরির পিছনে যে টেলিফোন নম্বরগুলো লেখা আছে তার মধ্যে নবীন আর সুরেশের নম্বর রয়েছে। ওদেরকে আমি এখনই ফোন করব। এই বলে ব্যোমকেশ উঠে নিজের ঘরে চলে গেল। ফোনে কি কথা হলো তা স্পষ্ট শুনতে পেলাম না। প্রায় আধ ঘন্টা পর সে ফিরে এসে আমার সামনে বসল। কি, ফোনে পেলে 2 জনকে? হ্যাঁ অজিত, একবার রিং করতেই 2 জনকেই পেয়েছি। মানে 2 জন কি একই জায়গায় ছিল নাকি? হ্যাঁ, সুরেশ আর নবীন মিলে একটা ব্যবসা চালায়, দোকান বলতে পারো। সেই দোকানের অফিসেই 2 জনেই ছিল। বাহ, তাহলে তো বেশ ভালোই হয়েছে। তা তোমার দেওয়া বর্ণনা শুনে ওরা কি বলল? প্রথমেই একটা কথা বলি, সুরেশ আর নবীন কেউই তারিণীবাবুর মৃত্যুর খবর জানত না। খবর পেয়ে 2 জনেই ভীষণ শোকগ্রস্ত। সুরেশ তো প্রায় ভেঙেই পড়েছে, তবুও শোকের মাঝেই আমার দরকার কিছুটা হলেও মিটিয়েছে। আমার দেওয়া বর্ণনা শুনে যে লম্বা ছেলেটির কথা ওরা 2 জনেই বলল তার নাম ধীরেন, ধীরেন হালদার। এ তারিণীবাবুর কলেজেরই ছাত্র, এদেরই ব্যাচমেট। আর দ্বিতীয় জন? সেখানেই সমস্যা। দ্বিতীয় ছেলেটির বর্ণনা শুনে 2 জন দুটো আলাদা নাম বলেছে। একজন বলল সুমিত আর একজন বলল রঞ্জন। এখানেই অনিশ্চয়তা। তাহলে নবীন একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, ধীরেনের সঙ্গে রঞ্জনের বেশ ঘনিষ্ঠতা ছিল। রঞ্জনও প্রায়ই তারিণীবাবুর বাড়ি যেত, ধীরেনেও যেত। অনেক সময় 2 জন একসঙ্গেও এসেছে, কিন্তু
অন্য ছেলেটির সঙ্গে ধীরেন কখনো গিয়েছে কিনা তা ওরা জানে না। তাহলে তোমার ধারণা? আমার মনে হচ্ছে আমরা যাদের খুঁজছি তারা ধীরেন আর রঞ্জন। ওদের টেলিফোন নম্বর চেয়েছিলাম, কিন্তু ওদের কাছেও নেই। এবার পুলিশের সাহায্য নিতেই হবে। তুমি কি নিশ্চিত যে এরাই খুনি? একেবারেই নয় অজিত। এরা 9 তারিখে এসেছিল, আর ডায়েরিতে 9 থেকে 11 তারিখের পাতাগুলোই উধাও। এই কারণেই ওদের খুঁজছি। ওদের সঙ্গে কথা বললে হয়তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। সেদিন আর বিশেষ কোনো কথা হলো না। ব্যোমকেশ নিজের স্টাডিতে ঢুকে গেল ডায়েরিটা পড়বে বলে। শুধু রাতের খাবারের সময় একবার বেরোলো। তার ভ্রু কুঞ্চিত, মুখ গম্ভীর। আমার কোনো কথারই সে উত্তর দিল না। বুঝলাম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু পেয়েছে। আমিও আরোকে কোনো রকম বিরক্ত করলাম না। পরদিন সকালে উঠে দেখি ব্যোমকেশ আবার হাওয়া। কোথায় যাচ্ছে পুটিরামকে বলেনি, কখন ফিরবে তাও নয়। এবার সত্যিই ওর ওপর আমার বড্ড রাগ হলো। কি যে করছে সেটা আমাকে জানালে কি এমন মহাভারত যে অশুদ্ধ হয়ে যাবে কে জানে, বুঝি না বাবা। ব্যোমকেশ বাড়ি ফিরল প্রায় 1:30 নাগাদ। আগের দিনের থেকেও আজ আরও দেরি। ঢুকে একটাও কথা না বলে সোজা স্নান ঘরে চলে গেল। আমি বারান্দায় বসে নিজের লেখার কাজ করতে লাগলাম। ও স্নান সেরে বেরোতেই আমি খাওয়ার টেবিলে গিয়ে বসলাম। ততক্ষণে পুটিরাম খাবার সাজিয়ে ফেলেছে। খেতে খেতে আমি আর পারলাম না চুপ থাকতে। এই ব্যোমকেশ, তুমি যদি আমাকে কোথাও সঙ্গে করে না নিয়ে যাও তাহলে কিন্তু এরপর থেকে আমাকে আর তোমার সহকারী বলে দাবি করবে না। অজিত, রাগ করলে চলে। তোমার সুনিদ্রা ভাঙতে চাইনি বলেই একা ঘুরে এলাম। আমি কোনো উত্তর দিলাম না। ব্যোমকেশ একটু গম্ভীর হয়ে বলল, যাকে শোনো শোনো, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেদিন ধীরেন আর রঞ্জনই গিয়েছিল তারিণীমোহনবাবুর বাড়িতে, এটা এখন নিশ্চিত। নিশ্চিত হলে কি করে? ধীরেন হালদার, রঞ্জন মৈত্র আর সুমিত তলাপত্র, এই 3 জনকেই পুলিশ দপ্তর থেকে ফোন করানো হয়েছিল। গোপালবাবু নিজে উপস্থিত ছিলেন। সুমিতের বাড়িতে ফোন করে জানা গেল সে 1 সেপ্টেম্বর বেঙ্গালুরে গেছে পৈতৃক ব্যবসার কাজে, অর্থাৎ সে সন্দেহের বাইরে। রঞ্জন বাড়িতে ছিল, কিন্তু সে অস্বীকার করলো যে সে তারিণীবাবুর বাড়ি গিয়েছিল। অথচ আমরা আগে থেকেই জেনে গিয়েছিলাম সে গিয়েছিল। আর ধীরেনকে ফোনে পাওয়া যায়নি। তার মা বাবার সঙ্গে কথা বলে জানা গেল 9 তারিখে রঞ্জনের সঙ্গেই সে তারিণীবাবুর বাড়ি গিয়েছিল। এমনকি সেদিন রাতে প্রায় মাঝরাত অবধি রঞ্জন ধীরেনের বাড়িতেই ছিল। এই তথ্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে রঞ্জন সত্যিটা গোপন করছে কেন? সেটাই ভাবাচ্ছে। আর ধীরেনই বা কোথায়? আর মা বাবা বললেন সে নাকি পরশু রাতে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। প্রায় এমন করে, কিন্তু এই সময়ে তার হঠাৎ উধাও হয়ে যাওয়া অত্যন্ত সন্দেহজনক। কিন্তু ফোনে তো রঞ্জন সতর্ক হয়ে গিয়েছে। হ্যাঁ, তাই সাদা পোশাকের পুলিশকে রঞ্জনের বাড়িতে নজর রাখতে বলেছি। ওকে অনুসরণ করার নির্দেশও দিয়েছি। যদি সে বা ধীরেন অপরাধী হয় তাহলে কোনো না কোনো ভুল তো নিশ্চয় করবে। কিন্তু ধীরেন যদি হঠাৎ গা ঢাকা দেয় তাহলে তো সন্দেহটা ওর দিকেই যাবে। আমিও সেটাই ভাবছি। কেন সে এমন করলো সেটাই বুঝতে পারছি না। আমি হঠাৎ মনে পড়তেই বললাম, আচ্ছা কালকে ওই ডায়েরিটা পড়ে কি পেলে? আরে হ্যাঁ, একেবারে ভুলে গিয়েছিলাম বলতে। ভুলবে নাই বা কেন, সব জায়গায় আমাকে বাদ দিয়ে গেলে এমনই হয়। ব্যোমকেশ বলতে শুরু করলো, ডায়েরিতে বেশিরভাগই নিত্যদিনের কথা। কে এসেছে, কি কিনেছেন, কোন রান্না ভালো লেগেছে, এসব। কিন্তু 6 সেপ্টেম্বরের এন্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ। সেদিন তিনি লিখেছেন অত্যন্ত অল্প দামে এক বিরল স্ট্যাম্প সংগ্রহ করেছেন। পৃথিবীতে নাকি মাত্র 19টি তৈরি হয়েছিল, তার কাছে রয়েছে 17 নম্বরটি। বর্তমান বাজার দর প্রায় 7 লক্ষ টাকা। অথচ তিনি সেটি কিনেছেন মাত্র 1.5 লাখে, এবং তিনি শতভাগ নিশ্চিত স্ট্যাম্পটি আসল। তাহলে কি ওই স্ট্যাম্পটাই মোটিভ? সেটাই ভাবছি। যদি তিনি কারো কাছে এই স্ট্যাম্পের কথা বলে থাকেন তাহলে সেটাই হত্যার কারণ হতে পারে। কিন্তু সেটা জানা যাবে কিভাবে? আজ সন্ধ্যায় আবারও বাড়িতে যাব। এবার তোমাকে নিয়েই যাব, রাগ করো না। খোঁজ নিতে হবে
ওই দিনগুলোতে কারো কানে কোনো কথাবার্তা গেছে কিনা। দেখা যাক কি হয়। আমি আর ব্যোমকেশ বিকেল 5টা নাগাদ ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। নলিনীবাবুর বাড়ি পৌঁছে দেখলাম তিনি বাড়িতে নেই। তিনিও তার পুত্রের সঙ্গে ব্যবসায়িক কাজে বাইরে গিয়েছেন। বাড়িতে ছিল কেবল ময়না এবং বৌমা। চা জল খেতে খেতে কথা শুরু করলো ব্যোমকেশ। আচ্ছা ময়না, সেই দিন মানে 9 তারিখ, যেদিন ওই 2 ছাত্র তারিণীবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল, সেদিন ওদের মধ্যে কি কথা হয়েছিল তা তুমি জানো? কিছু শুনেছিলে? না না দাদাবাবু, আমি তো বেশিক্ষণ ওখানে ছিলাম না। একবারই গিয়েছিলাম ঘর মোছার সময়, তখন তো সেভাবে শুনিনি। তবে শুনিনি বললে ভুল হবে, আমি ঠিক খেয়াল করিনি। তবে যেটুকু কানে এসেছিল তাতে বুঝলাম দাদাবাবু নিজের ওই স্ট্যাম্প জড়ো করে নিয়ে কিছু একটা বলেছিলেন। বাহ ময়না, খুব সুন্দর তথ্য দিয়েছো তুমি, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা আরেকটা কথা বলো, সেদিন যে লম্বা মতো ছেলেটিকে বাইরে দেখেছিলে সে কি করছিল? সে প্রায় ঘন্টাখানেক বাইরে দাঁড়িয়েছিল, এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, মাঝে মাঝে বাড়ির ওপরের দিকে তাকাচ্ছিল। আমি ভেবেছিলাম তারিণীবাবুর সঙ্গেই বুঝি দেখা করবে, কিন্তু সে তো না করেই চলে গেল। ব্রাভো ব্রাভো ময়না, ব্রাভো, তুমি আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলে। ময়না নিজেও ব্যোমকেশের এমন উচ্ছ্বাসে হতভম্ব হয়ে গেল। ব্যোমকেশ কি পেল তা আমি তখনও বুঝলাম না। আচ্ছা আচ্ছা, ওই ঘরটা কি পুলিশ সিল করে দিয়েছে? জানা গেল হ্যাঁ, পুলিশ ঘরটি সিল করেছে। ফলে সেদিন সেখানে আর আমাদের কিছু করার ছিল না। আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরতে টেলিফোনটা বেজে উঠল। গোপালবাবুর ফোন। রঞ্জন আজ দুপুরে একবার বাড়ি থেকে বেরিয়ে বউবাজারের দিকে একটি ফ্ল্যাটে গিয়েছিল। গোপালবাবু, অনুগ্রহ করে ভালো করে খোঁজ নিন ফ্ল্যাটটা কার এবং এখন সেখানে কে থাকছে। সেদিন কেস নিয়ে আর বিশেষ কোনো আলোচনা হলো না। ঘটনাটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা প্রায় বুঝতে পারছি খুনি কে, খুনের মোটিভ কি, তবু নিশ্চিতভাবে তাকে ধরতে পারছি না। এখন ব্যোমকেশ কি করবে তা আমি জানি না। দেখা যাক পরদিন সকালে কি বলে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বসার ঘরে বসে ব্যোমকেশ চা পান করছে। আমিও পাশে গিয়ে বসলাম। তা ব্যোমকেশ, আজকে কি করবে ভাবলে? আমি গোপালবাবুকে ফোন করেছি, ওই ঘরের সিল একবার খুলতে হবে। আমি ভেতরে ঢুকবো, তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না উচিত। ক্ষমা করো, তারিণীবাবু স্ট্যাম্প কালেকশনের খাতাটা দেখতে হবে। আমি বুঝলাম ওর কথাই ঠিক, তাই জোর করলাম না। আমি নিজের কাজে মন দিলাম। ব্যোমকেশ সময় মতো বেরিয়ে গেল। ও ফিরল প্রায় দুপুর 2:30 নাগাদ। কি হয়েছে ব্যোমকেশ, এত দেরি হলো কেন? অজিত, কেসটা প্রায় সমাধান হয়ে গেছে। বলো কি, রঞ্জনা ধীরেন ওরাই অপরাধী? দাঁড়াও, সবটা বলছি, আগে স্নান করে আসি। স্নান সেরে এসে ব্যোমকেশ বসল। পুটিরামকে বলল কিছুক্ষণ বাদে খাবে। বুঝলাম আজ সে সব খুলে বলবে। আমি পৌঁছতেই পুলিশের লোকেরা এসে ঘরের সিল খুলে দিল। গোপালবাবু নিজেও ছিলেন। আমরা ভেতরে ঢুকে তারিণীবাবুর স্ট্যাম্প কালেকশনের খাতাগুলো দেখতে শুরু করলাম। শেষ যে খাতাটিতে সংগ্রহ চলছিল তাতে দেখলাম 10 তারিখে একটি স্ট্যাম্প লাগানো রয়েছে, কিন্তু 6 সেপ্টেম্বরের যে বিরল স্ট্যাম্পটির কথা ডায়েরিতে লেখা ছিল সেই স্ট্যাম্পটি খাতা থেকে কেউ ছিঁড়ে নিয়েছে। তাহলে এখানেই স্পষ্ট হয়ে গেল খুনের মোটিভ ওই স্ট্যাম্পটাই। এবার পালা ধীরেন আর রঞ্জনকে ধরার। আমি আর গোপালবাবু থানায় গিয়ে রঞ্জনের খোঁজ শুরু করলাম। জানা গেল সে সকালে বাড়ি থেকে বেরিয়েছে। যাকে ফলো করার দায়িত্ব দিয়েছিলেন সে কোথায়? জানি না ব্যোমকেশ বাবু, সেও তো কোনো খবর দেয়নি। ঠিক তখনই থানায় ফোন এলো। যে লোকটি রঞ্জনকে অনুসরণ করছিল সে হাসপাতাল থেকে ফোন করেছে। আবার চমকে উঠলাম। সে জানালো রঞ্জন সকালে বউবাজারের সেই ফ্ল্যাটে গিয়েছিল। তাকে অনুসরণ করে সে সেখানে পৌঁছায়। রঞ্জন ভেতরে ঢোকার পর সে জানতে চায় ভিতরে কারা আছে, তাই ফ্ল্যাটের বেল টেপে, কিন্তু দরজা খুলতেই 2 যুবক বেরিয়ে আসে।
তাদের একজন হঠাৎ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে, সে অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে দেখে সে নালার ধারে পড়ে আছে। এখান থেকে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফোন করেছে। এখান থেকে বোঝা যাচ্ছে ব্যাপারটা অত্যন্ত গুরুতর। ফ্ল্যাটে দুই যুবক, একজন লম্বা আর একজন রঞ্জন, অর্থাৎ ধীরেন আর রঞ্জন দুজনেই জড়িত। তারাই তারিণীবাবুকে খুন করেছে। ব্যোমকেশ এখন পুলিশ ফোর্স গেছে বউবাজারের সেই ফ্ল্যাটে ধীরেন এবং রঞ্জনকে গ্রেফতার করতে। সব ঠিকঠাক চললে অল্পক্ষণের মধ্যেই আমাদের কাছে খবর আসবে। আমি স্নান করব বলে গোপালবাবুকে বলে বেরিয়ে এসেছি। যা খবর আসবে তা গোপালবাবুকে ফোন করে জানাতে বলেছি। ঘরে নীরবতা নেমে এলো। আমরা অপেক্ষা করতে লাগলাম টেলিফোনের পরবর্তী রিংটির জন্য। প্রায় আধ ঘন্টা পর টেলিফোনটা এলো। ততক্ষণে আমরা খাওয়া দাওয়া সেরে দুজনে দুখানা সিগারেট ধরিয়েছি। টেলিফোন করেছিলেন স্বয়ং গোপালবাবু। বউবাজারের ফ্ল্যাটে হঠাৎ রেড করে ধরা পড়েছে শুধু রঞ্জন। ধীরেন এবারেও পলাতক। ছেলেটা অত্যন্ত ধূর্ত। সম্ভবত আঁচ করতে পেরেছিল যে পুলিশ তাদের ধাওয়া করবে, তাই আগে ভাগেই কেটে পড়েছে। তবে এটুকু সান্ত্বনা যে রঞ্জন ধরা পড়েছে। তাকে থানায় নিয়ে জেরা করা হচ্ছে। আশা করা যায় তার মুখ থেকেই ধীরেনকে ধরার সূত্র মিলবে। শহর জুড়ে পুলিশ সার্চ অপারেশনও শুরু করেছে। ধীরেন বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে আগামীকাল সকালে নলিনী বাবুদের বাড়িতেই হবে রহস্যের মূল পর্দা উন্মোচন। ততক্ষণে যদি ধীরেন ধরা পড়ে খুব ভালো হয়। আর হ্যাঁ গোপালবাবু, আপনার লোক লাগিয়ে ওই ঘরটা আরেকবার ভালো করে খুঁজে দেখুন, যদি সেই স্ট্যাম্পটা উদ্ধার করা যায়। এই বলে ব্যোমকেশ টেলিফোন রেখে দিল। তারপর আমার দিকে ফিরে হালকা হেসে বলল, অজিত, একটা পাখি ধরা পড়েছে আর একটা উড়ে গেছে। তবে ওটাকেও ঠিক সময়ে জালে তোলা যাবে। কাল সকালেই হবে রহস্যের পর্দা উন্মোচন। আচ্ছা, আমার দুখানা প্রশ্নের উত্তর দেবে। প্রথমত, রঞ্জন আর ধীরেন সেদিন রাতে তারিণী বাবুর ঘরে ঢুকলো কিভাবে? আর দ্বিতীয়ত, ধীরেন অকারণে ওই ফলো করা লোকটাকে মারতে গেল কেন? সে না মারলে তো সন্দেহ আরো কম থাকতো। লজিক 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 অজিত, লজিক। সব প্রশ্নের উত্তর কাল সকালে পাবে। শুধু একটা খেদ আছে, ধীরেন যদি আজই ধরা পড়তো তাহলে ভালো হতো। যদিও বেশিক্ষণ উড়ে বেড়াতে পারবে না, জালে এসে পড়বে। আচ্ছা, তুমি পুলিশকে ওই ঘরটা আবার খুঁজতে বললে কেন? তোমার কি ধারণা ওই স্ট্যাম্পটা এখনো ওখানেই আছে? হ্যাঁ, আমার ধারণা তাই। স্ট্যাম্পটা ওখানেই থাকার কথা। এরপর কেস নিয়ে আর বিশেষ কথা হলো না। সেদিন সন্ধ্যায় আমাকে বেরোতে হয়েছিল। প্রকাশনীর অফিস থেকে ফিরতে ফিরতে রাত প্রায় 9:30 বেজে গেল। পুটিরাম জানালো ব্যোমকেশ খাওয়া সেরে স্টাডিতে ঢুকে কী সব নিয়ে ব্যস্ত। তাই ওকে আমি আর কোনো রকম বিরক্ত করলাম না। আমিও খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সকাল 8টার দিকে ঘুম ভাঙল আমার। উঠে দেখি ব্যোমকেশ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। অজিত, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেরোতে হবে নলিনী বাবুদের বাড়ির উদ্দেশ্যে। আজই কেসের শেষ দিন, তোমার সব প্রশ্নের উত্তরও আজই পাবে। ধীরেন ধরা পড়েছে? হ্যাঁ, আজ সকাল 6:30 নাগাদ বড়বাবু ফোন করেছিলেন। গত রাতে হাওড়া স্টেশন থেকে ধরা পড়েছে ধীরেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর স্ট্যাম্পটা, ওটা উদ্ধার হয়েছে কি? না, ঘর থেকে স্ট্যাম্পটা পাওয়া যায়নি। ধীরেন মুখ খুলছে না, খুব সম্ভবত কোথাও লুকিয়ে রেখেছে। তাহলে এখন গোপালবাবু কি করছেন? সম্ভবত অপরাধী ধীরেনকে জেরা করছেন। কোর্টে বিচার তো হবেই, যাবজ্জীবন, এমনকি ফাঁসিও হতে পারে। কিন্তু তার আগে সত্যিটা বের করা দরকার। যাকে, ওসব কথা এখন থাক, তুমি তৈরি হও। দুঃখীরামকে ট্যাক্সি আনতে বলেছি। আমরা সোজা নলিনী বাবুদের বাড়ি যাব। আজই সব রহস্যের জট খুলবে। আমি তাড়াতাড়ি তৈরি হতে গেলাম। সামনে অপেক্ষা করছে শেষ অঙ্ক। নলিনী বাবুদের বাড়ি পৌঁছলাম 10:30 কিছু আগে। যে ঘরটায় সেদিন জেরা করেছিলাম, আজ সেই ঘরেই বাড়ির সবাই বসে আছেন। নলিনী বাবু, তাঁর ছেলে, পুত্রবধূ
কাজের লোক ময়না এবং ওসি গোবিন্দবাবু। আমরা ঢোকার আগেই ওসি এগিয়ে এলেন। ব্যোমকেশবাবু, একটা খবর আছে। কি খবর? ধীরেন কিছু বলেছে? ছেলেটা মহাধূর্ত, মহাধুরিবাজ একটা ছেলে। স্ট্যাম্পটা ছিঁড়ে ফেলেছে, পুরো নষ্ট করে দিয়েছে। ইস, ওই মহামূল্যবান স্ট্যাম্পটাও? হ্যাঁ, ফলে বিপদ হয়েছে। মোটিভ আমরা জানি, স্ট্যাম্প চুরি, কিন্তু প্রমাণ হিসেবে স্ট্যাম্পটা দেখাতে পারবো না। কোর্টে অপরাধীকে পেশ করলে মোটিভের প্রমাণ লাগে, তাই ফাঁসি চাওয়া কঠিন হবে। যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড নয়। ব্যোমকেশ কিছুটা হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। তারপর আমরা ঘরে প্রবেশ করলাম। সবাই উৎকণ্ঠিত চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এখন নাটকের মূল পর্দা উন্মোচন। কয়েকদিন আগে এ বাড়ির ছোট কর্তা তারিণী বাবুর মৃত্যু হয়। প্রথমে আমরা সকলে আত্মহত্যা বলে সন্দেহ করেছিলাম, কিন্তু সেটি ছিল একটি অত্যন্ত নিখুঁত এবং পরিকল্পিত খুন। এখন প্রশ্ন, কে, কেন এবং কিভাবে? প্রথমে আসি কেনতে। গত 6 সেপ্টেম্বর তারিণীবাবু একটি অত্যন্ত দুর্লভ স্ট্যাম্প অল্প মূল্যে সংগ্রহ করেছিলেন। বিষয়টি তিনি তার ডায়েরিতে লিখেও রেখেছিলেন, কিন্তু ডায়েরির 9, 10 এবং 11 তারিখের পাতা ছেঁড়া ছিল। সেখান থেকেই আমার সন্দেহের সূত্রপাত। প্রথম দিনেই কি তোমার সন্দেহ হয়েছিল? না, প্রথমবার কিছু বুঝিনি, কিন্তু দ্বিতীয়বার ঘর পর্যবেক্ষণে এসে ডায়েরির ছেঁড়া পাতাগুলো দেখে মনে হলো ব্যাপারটা স্বাভাবিক নয়। আর মৃতদেহ দেখে আমার মনে হয়েছিল এটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা নয়, যেন আগে থেকেই গলা টিপে খুন করা হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। রিপোর্ট এলে আমার সন্দেহ সত্য প্রমাণিত হয়। তখন বুঝলাম ডায়েরির ছেঁড়া পাতা আর এই খুনের মধ্যে সম্পর্ক আছে। এই সূত্র ধরেই তদন্ত শুরু করি। তদন্তে উঠে আসে দুজনের নাম, রঞ্জন এবং ধীরেন। ওরা দুজনেই 9 সেপ্টেম্বর তারিখে দেখা করতে এসেছিল। কিন্তু ওরা ঘরে ঢুকলো কিভাবে? খুব ভালো প্রশ্ন। ময়না আমাকে জানায় 11 সেপ্টেম্বর ধীরেনকে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছে। সম্ভবত সে জায়গা লক্ষ্য করছিল মই লাগানোর জন্য। তারিণীবাবুর ঘরের জানলায় কোনো গরাদ নেই, মই লাগিয়ে সহজেই জানলা দিয়ে ঢোকা যায়। আমার ধারণা ধীরেন সেই পথেই ঢুকেছিল এবং সঙ্গে নিয়েছিল রঞ্জনকে। দুজনেই ব্যবসা করত এবং বাজারে দেনা চলছিল, অর্থাৎ টাকার প্রয়োজন ছিল। 9 তারিখে তারিণীবাবু স্ট্যাম্পের কথা তুলেছিলেন, সেখান থেকেই লোভ জন্মায়। দুজনেই গ্লাভস ও মোজা ব্যবহার করেছিল, তাই হাতের চাপ পাওয়া যায়নি। খুনের পর তারা মৃতদেহ দড়িতে ঝুলিয়ে চেয়ার উল্টে রেখে যায়, যেন আত্মহত্যা বলে মনে হয়। কিন্তু প্রমাণ নষ্ট করতে গিয়ে তারা চরম ভুল করে। ডায়েরি থেকে নিজেদের নাম লেখা পাতাগুলো ছিঁড়ে নেয়। তারা জানতো তারিণীবাবুর ডায়েরি লেখার অভ্যাস ছিল, কিন্তু স্ট্যাম্প সংগ্রহের কথাযুক্ত পাতা ছিঁড়তে তারা ভুলে যায়। 9 তারিখেই তারা স্ট্যাম্প কালেকশনের খাতা দেখে এবং এই মহামূল্যবান স্ট্যাম্প চুরি করে। ঘরে কান্নার রোল উঠল। নলিনী মোহন বাবুর চোখ ভিজে গিয়েছে। আচ্ছা, ধীরেন হঠাৎ গা ঢাকা দিল কেন? খুনের পর সে নিজের নার্ভ ধরে রাখতে পারেনি, ভয় পেয়ে গিয়েছিল। স্ট্যাম্প বিক্রি না করা পর্যন্ত সে নিরাপদ নয়, এই ভেবে বউবাজারের ফ্ল্যাটে লুকিয়েছিল। ফ্ল্যাটটি রঞ্জনের বাবা কিনেছিল। পুলিশ যখন ফ্ল্যাটে হানা দেয়, তখন ধীরেন রঞ্জনকে পাহারায় রেখে নিজে স্ট্যাম্প নিয়ে পালায়। পরে পুলিশি অভিযানে রঞ্জন ধরা পড়ে এবং সব স্বীকার করে। ধীরেন পালাতে গিয়ে বুঝতে পারে পুলিশ তাকে খুঁজছে। বয়সে স্ট্যাম্প ছিঁড়ে নষ্ট করে ফেলে। শেষে ধরা পড়ে সব কথা গড়গড় করে স্বীকার করেছে। এটাই ছিল তারিণীবাবুর হত্যার রহস্য। আমাদের আর এখানে কোনো কাজ নেই, আমরা এবার বিদায় নেব। আমি আর ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে আসছিলাম। নিচে নামতেই উপর থেকে ডাক এলো, ব্যোমকেশবাবু, অজিতবাবু, একটু দাঁড়ান, আমি আসছি। আমরা দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে তিনি নেমে এলেন এবং আমাদের অপেক্ষা করতে বলে নিজের ঘরে গেলেন। তারপর একটি চেক হাতে নিয়ে ফিরে এলেন। আসলে আপনি আমার দাদার মৃত্যুর কিনারা করছেন। আমরা আত্মহত্যা ভেবেছিলাম, আপনি প্রমাণ করলেন সেটা খুন। নিন, এই সাম্মানিকটা আপনার প্রাপ্য। অনুগ্রহ করে এটা গ্রহণ করুন।
ব্যোমকেশ নীরবে চেকটি গ্রহণ করল। ঘরের ভারী নীরবতার মধ্যে সত্যের শেষ অধ্যায় সম্পূর্ণ হলো। আমি আর ব্যোমকেশ বাড়ি ফিরলাম। ফিরতি পথে আমাদের মধ্যে আর তেমন কোনো কথা হলো না। রাস্তায় গাড়ির শব্দ ছিল, লোকজনের ভিড় ছিল, কিন্তু আমাদের দুজনের মধ্যে যেন নীরবতার একটা দেওয়াল দাঁড়িয়েছিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, মানুষের মন কি অদ্ভুত জিনিস। একটা স্ট্যাম্প, তার বিনিময়ে কিছু অর্থ। সামান্য লোভ সংবরণ করতে না পেরে একজন ছাত্র তার প্রাক্তন মাস্টারমশাইকে এমন নৃশংসভাবে হত্যা করলো। এও কি সম্ভব? তবু প্রশ্নটা আমার মনে থাকার কথা নয়, কারণ এই ঘটনায় তো নিজের চোখেই দেখলাম এরা পারে। লোভ মানুষের বিচার বুদ্ধিকে কি সহজেই অন্ধ করে দেয়। সম্মান, সম্পর্ক, অতীতের ঋণ সব কিছুকে মুহূর্তে তুচ্ছ করে দিতে পারে সামান্য লোভের প্রলোভন। ব্যোমকেশ তখনও চুপ, জানলার বাইরে তাকিয়ে আছে। তার মুখে কোনো ভাব প্রকাশ নেই, না সন্তোষ না হতাশা। যেন আর একটা সত্য উন্মোচিত হলো, আর সে ইতিমধ্যেই পরের অজানা রহস্যের দিকে মনস্থির করে ফেলেছে। কি জানি, ব্যোমকেশের সঙ্গে এই সফরে আমাকে আর কত রকমের রহস্য, কত বিচিত্র মানুষের মন, কত অদ্ভুত কেস দেখতে হবে। পৃথিবীটা বোধহয় আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ নয়। আর মানুষের মন, সেটা তো আরও গভীর, আরও দুর্বোধ্য।